আমি বললাম, অভি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? অভি বলল, নীলিমা, তুমি কোনো চিন্তা করো না। এটা আমার বন্ধুর বাসা। এখানে আমরা দুজনেই নিরাপদ। তারপর আমরা যখন দুজন দুজনের মনের আদান প্রদান শুরু করলাম, তখন ঠিক সেই মুহূর্তে অভির বন্ধু এসে অনৈতিক কিছু বায়না করে বসে, যা আমার পক্ষে অসম্ভব ছিল। বন্ধুরা, আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম। যদি আমি তাদের শর্তে রাজি না হই তাহলে বিষয়টি তারা ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে। তারপর বন্ধুরা, আমি আমার সম্মান বাঁচাতে যা করলাম তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি নীলিমা সেনগুপ্ত। আমি কলকাতার একজন সাধারণ মেয়ে, কিন্তু আমার জীবনের গল্পটা একেবারেই সাধারণ নয়। আজ তোমাদের শোনাতে চলেছি আমার জীবনের সেই সত্য কাহিনী, যেখানে ভালোবাসা ছিল বিশ্বাস, আর ছিল এমন কিছু ঘটনা যেগুলো আমাকে ত্যাগ করতে শিখিয়েছে। আমি আর অভি, আমাদের প্রেম শুরু হয়েছিল 6 বছর আগে। কলেজের ফেস্টে প্রথম দেখা, আর সেখান থেকেই শুরু সেই হৃদয়ের সংযোগ। অভি ছিল মিশুক, প্রাণখোলা আর একটু পাগল টাইপের। আমি ছিলাম একটু চুপচাপ, কিন্তু ওর মনের ভেতরের ভালোবাসা আমাকে ধীরে ধীরে কিছু একটা ভাবাতে শুরু করল। প্রথম কথা হতো ফোনে, তারপর দেখা, কফি, সিনেমা, সবকিছু যেন একটার পর একটা রঙিন অধ্যায় হয়ে উঠেছিল আমাদের জীবনে। আমাদের প্রেমটা ধীরে ধীরে গভীর হতে থাকে। ওর ভরসা, যত্ন আর আমার প্রতি ভালোবাসা আমাকে একটা নিরাপত্তার জগতে নিয়ে যায়। অনেক সময় একসাথে গল্প করে, আড্ডা দিয়ে কাটিয়েছি, ভালো আর খারাপ দুটো সময়ই পাশে থেকেছি একে অপরের। আমাদের বন্ধুত্ব, আমাদের হাসি, আমাদের স্বপ্ন, সবকিছু মিলিয়ে মনে হতো এটাই তো জীবন। কিন্তু তখন জানতাম না, সামনে অপেক্ষা করছে এমন কিছু মুহূর্ত যা শুধুমাত্র ভালোবাসা দিয়ে মুছে ফেলা সম্ভব হবে না। এই ছিল আমার প্রেমের প্রথম কাহিনী, যেখানে সবই ছিল স্বপ্নের মতো। কিন্তু সময় আর বাস্তবতা যখন পরীক্ষায় ফেলে, তখনই বোঝা যায় কে কতটা ভালোবাসে। সেই কঠিন সময়গুলোর কথা বলবো কিছুক্ষণ পরে। বন্ধুরা, গল্পটা মনোযোগ দিয়ে শুনতে থাকো। বন্ধুরা, একটা পর্যায়ে আমি আর অভি তখন একে অপরকে ছাড়া কল্পনাই করতে পারতাম না। ওর দিকে তাকিয়ে যখন কথা বলতাম, মনে হতো সময় যেন থেমে গেছে। ক্লাসের মধ্যে, কলেজের লাইব্রেরিতে কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে মুহূর্তগুলো কাটিয়েছি, সেগুলো আমার জীবনের সোনালি স্মৃতি। আমাদের ভালোবাসা দিনে দিনে এমন জায়গায় পৌঁছেছিল, যেখানে বোঝাপড়া ছিল সবচেয়ে বড় শক্তি। একদিন কলেজ ছুটির পর অভি আমায় নিয়ে গেল তার বন্ধুর এক আত্মীয়ের ফ্ল্যাটে। আমি জানতাম ও শুধু একটু নিরিবিলি সময় কাটাতে চায়। আমরা বসে গল্প করছিলাম, একে অপরকে বুঝছিলাম। হঠাৎ ফ্ল্যাটের মূল দরজায় শব্দ হল। অভির বন্ধুর আত্মীয় হঠাৎ ফিরে এলেন, চোখে মুখে বিরক্তির ছাপ। প্রথমেই বুঝে গেলেন আমরা কেন সেখানে। আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর অভি অনেক অনুরোধ করেও পরিস্থিতি সামাল দিতে পারছিল না। তিনি প্রথমে আমাদের অভিভাবকদের জানাতে চাইলেন, কিন্তু পরে শর্ত দেন, যদি কিছু একটা করা হয় তবে তিনিও চুপ থাকবেন। বিষয়টা আমাদের জন্য ছিল অসম্ভব অপমানজনক ও দুর্বিষহ। অভি আমাকে অনেক বুঝিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। আমি দ্বিধায় ছিলাম। শেষ পর্যন্ত সম্পর্ক আর সামাজিক সম্মানের ভয়েই আমরা মাথা নত করলাম। সেই দিনটা ছিল আমাদের জীবনের প্রথম বড় দুর্ঘটনা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, অভিও চুপচাপ হয়ে গিয়েছিল। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু সেদিন ভালোবাসা নয়, ভয় আর অপরাধবোধ আমাদের দখল করে নেয়। সেই মানুষটি এরপরেও একাধিকবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, এবং অভি বাধ্য হয়েছিল তাকে ম্যানেজ করতে। আমি ধীরে ধীরে সব মেনে নিতে শিখছিলাম, বা বলা যায় ভুলে যেতে চাচ্ছিলাম। কিন্তু সত্যি কি ভুলে যাওয়া যায়? হৃদয়ের ভেতরে জমে থাকা আঘাত কি এত সহজে মোছা যায়? যাই হোক বন্ধুরা, আমাদের সম্পর্কটা যত এগোচ্ছিল, ততই আমরা যেন একটা অদৃশ্য জালে আটকে পড়ছিলাম। সেদিনের ঘটনার পর অভির চোখে একরকম অপরাধবোধ আর অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে বোঝাতে, বলেছিলাম এই ঘটনা আমাদের দোষে হয়নি, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল। কিন্তু অভি তার নিজের ভেতরেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। সেই মানুষটি, যে আমাদের পরিস্থিতির সুযোগ নিয়েছিল, হঠাৎ করেই যেন আমাদের জীবনের ছায়া হয়ে গেল। মাঝে মাঝেই ফোন করত, খোঁজ নিত, এমনকি কিছুবার এসে সামনাসামনিও দেখা করেছিল।
অবি চুপ থাকত, কিন্তু তার চোখে আমি আতঙ্ক দেখতে পারতাম। একদিন সন্ধ্যায় অবি বলল, চল সব ছেড়ে কোথাও চলে যাই, কেউ আমাদের খুঁজে না পায় এমন জায়গায়। আমি চমকে গিয়েছিলাম, কিন্তু তার কথায় যে ভয় আর ক্লান্তি লুকানো ছিল তা আমি অস্বীকার করতে পারিনি। আমি তাকে সাহস দিলাম, বললাম, পালিয়ে যাওয়া নয়, আমাদের লড়াই করতে হবে। আমরা ভুল করিনি, অন্য কেউ আমাদের পরিস্থিতিটা কাজে লাগিয়েছে। অবির চোখে জল ছিল, আর আমার মনে হচ্ছিল ভালোবাসা এখন কেবল আবেগ নয়, বরং একটা যুদ্ধ। একটা যুদ্ধ যা সমাজ, লোকলজ্জা আর মানসিক চাপের বিরুদ্ধে লড়া। আমাদের সম্পর্কের চারপাশে যে অন্ধকার জমে উঠছিল তা কাটিয়ে উঠার জন্য একদিন অবি নিজেই সিদ্ধান্ত নিল সবকিছু পরিবারের সামনে শেয়ার করবে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ জানতাম এই সত্য পরিবার জানলে হয়তো সম্পর্কটা ভেঙেও যেতে পারে। অবি বলল, তুই পাশে থাকলে আমি সব সামলাতে পারব। আমি জানতাম তার চোখে এই প্রথম সাহসের দীপ্তি এসেছে, তাই আমিও সাহস করলাম। আমরা ঠিক করলাম প্রথমে অবির মাকে সব বলবো। সেই রাতে অবির বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে ঘটনাগুলোর সারাংশ সাবধানে বললাম। অবির মা প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা দুজন ভুল করনি, কিন্তু সমাজ তোমাদের ভুল প্রমাণ করতে চায়। এখন থেকে তোমাদের একসঙ্গে শক্ত হতে হবে। তার কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম। এরপর অবি ধীরে ধীরে তার বাবাকেও বোঝানোর চেষ্টা করল। পরিস্থিতি কঠিন হলেও অবির মা সাপোর্ট থাকায় পরিবার ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম, ভালোবাসা কেবল আবেগ নয়, কখনো কখনো তা লড়াইয়ের শক্তি। আর সেই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করলাম, পরিণয়কে সামনে রেখে। যাই হোক বন্ধুরা, পরিবারের সম্মতি পাওয়ার পর যেন একটা পাহাড় সরে গেল মন থেকে। অবি হঠাৎ করে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। প্রতিদিন সে চাকরির ইন্টারভিউ দিচ্ছিল, আর আমি মায়ের সঙ্গে বিয়ের প্রস্তুতির নানা বিষয়ে আলোচনা করছিলাম। একদিন সন্ধ্যায় অবি এসে বলল, আজ একটা ভালো খবর আছে, চাকরিটা হয়ে গেছে। তার চোখে আমি সেই পুরনো আনন্দটা দেখতে পেলাম, যা অনেক দিন ধরে চাপা পড়েছিল। আমি খুশিতে অবিকে স্বাগত জানাতে চেয়েছিলাম, কিন্তু তখনও ভিতরে এক ধরনের অপরাধবোধ ছিল, যে অতীতটা পুরোপুরি ঝেড়ে ফেলা যায়নি। আমাদের বিয়ের তারিখ ঠিক হলো, আর শুরু হলো কেনাকাটা, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণের কাজ। কিন্তু এর মধ্যেই একদিন হঠাৎ ফোন এলো, সেই ব্যক্তি যিনি একসময় আমাদের দুর্বলতা নিয়ে নাকট করেছিল, সে আবার ফিরে এসেছে। ফোনে হুঁশিয়ারি দিয়ে বলল, তোমরা যদি বিয়ে করো, আমি সবার কাছে বলে দেব। অবি কিছু না বলে ফোনটা কেটে দিল, তারপর বলল, আমরা কেউ আর আগের মতো দুর্বল নই। আমি জানতাম এবার সে সত্যিই প্রস্তুত। আমাদের সামনে হয়তো আবারও অন্ধকার আসবে, কিন্তু আমরা জানতাম এই যুদ্ধে আমরা একসাথে লড়ব এবং জয় হব। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই আমাদের জীবনে অজানা এক ভয়ের ছায়া বাড়ছিল। অবি সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আমি বুঝতাম সে মনে মনে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় পড়ছে। সেই লোকটি আবারও ফোন করে হুমকি দিল, এইবার সরাসরি অবির বাবার কাছে গিয়ে সব বলে দেবে। অবি কিছু না জানিয়ে একদিন তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ফেরার পর চুপচাপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করায় শুধু বলল, সব ঠিক হয়ে যাবে। তার চোখে ক্লান্তি আর অন্যরকম চিন্তা ছিল, কিন্তু সে আমাকে কিছুই জানালো না। এর মধ্যে আমাদের আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কেউ একজন অবির অফিসে গিয়ে তার অতীত নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে এসেছে, আবার আমার বন্ধুরাও কিছু অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করল। আমি বুঝতে পারলাম কোনোভাবে আমাদের পুরনো গল্প ছড়িয়ে যাচ্ছে। সেই রাতে আমি অবিকে জিজ্ঞেস করলাম, তুই কি ওকে আবার কোনো সুযোগ দিয়েছিস? অবি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চেয়েছিলাম সব মিটিয়ে ফেলতে, কিন্তু ও চাইছে প্রতিশোধ নিতে। তখনই বুঝলাম এখন শুধু ভালোবাসা নয়, আমাদের জীবনের নিরাপত্তার জন্য লড়াইটা দরকার। পরিস্থিতি যতই জটিল হচ্ছিল, অবি ততই দুই হয়ে উঠছিল। সে ঠিক করল, আর পালিয়ে নয়, এবার সরাসরি সেই লোকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবি একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করল এবং পুরো ঘটনা তাকে খুলে বলল। সেই আইনজীবী অবিকে বললেন, আপনাদের সম্মতির বাইরে যদি কেউ এমন পরিস্থিতি তৈরি করে থাকে বা হুমকি দেয়, সেটাও অপরাধ। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, কারণ বিষয়টি প্রকাশ্যে এলে সমাজের কুৎসা থেকে রক্ষা পাওয়া মুশকিল। কিন্তু অবি বলল, তারা যদি চুপ করিয়ে দিতে পারে, তবে জিতে যাবে ওরাই। আমি অবির সমর্থন করার প্রতিশ্রুতি দিলাম। আমাদের আইনজীবীর সহায়তায় আমরা থানায় জেনারেল ডায়েরি করলাম। সেই লোকটি বুঝে গেল আমরা এবার আর আগের মতো দুর্বল নই। সে কয়েকদিন চুপ ছিল, কিন্তু এরপর আমাদের দুজনের নামে সামাজিক মাধ্যমে ভুয়া পোস্ট ছড়াতে শুরু করল।
আমরা আবার আইনের সাহায্য নিলাম, আর সাইবার ক্রাইম শাখা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করল। আমি ও অভি এই সময়টায় একে অন্যকে সমন্বয়ে রাখলাম, যেন চারপাশের পরিস্থিতির মধ্যেও ভালোবাসা আর বিশ্বাস অটুট থাকে। একরকম যুদ্ধের ভেতর দিয়েই আমরা এগিয়ে চললাম, কারণ আমরা জানতাম এই যুদ্ধে হারলে শুধু সম্পর্ক নয়, ভেঙে যাবে আমাদের ভবিষ্যতও। আইনি লড়াই শুরু করার পর আমাদের জীবনে চাপ বেড়ে গেল। অনেক আত্মীয় স্বজন আমাদের পাশে না থেকে মুখ ফিরিয়ে নিল, কেউ কেউ কটূক্তিও করল। কিন্তু অভি আর আমি ঠিক করেছিলাম, নিজেদের সম্মান রক্ষা করতে হলে এসবের মুখোমুখি হতে হবে। আমরা একে অপরের নির্ভরশীল হয়ে নিজেদের শক্তি খুঁজে নিতে শুরু করলাম। অভি অফিসে অনেক পরিশ্রম করত, আর আমি বাড়ির কাজের পাশাপাশি কিছু স্থানীয় নারীর সঙ্গে কাজকর্ম শুরু করলাম, যারা নিজস্ব জীবনের সংগ্রামে লড়ছে। এই ছোট ছোট সাফল্য আমাদের দুজনের মনোবল আরও বাড়িয়ে দিল। একদিন এলাকার একটি নারী সভায় আমন্ত্রণ পেলাম, যেখানে আমি আমার গল্প শেয়ার করলাম। আমি বললাম যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে লড়াই করা সহজ ছিল না, কিন্তু ভালোবাসা আর আস্থা আমাদের শক্তি দিয়েছে। প্রত্যেককে বলতে চাই, জীবনের কঠিন সময়েও নিজের মর্যাদা ও ভালোবাসার জন্য লড়াই করে যেতে হবে। সভায় উপস্থিত অনেক নারী আমাকে সাহস দিল, আর আমি অনুভব করলাম এই লড়াই শুধু আমার নয়, অনেক নারীর। অভি আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা একসাথে এই যুদ্ধে জিতব। এভাবেই আমরা নতুন শক্তি নিয়ে সামনে এগোতে থাকলাম। আইনি লড়াইয়ের পাশাপাশি আমাদের মধ্যে আবার ধীরে ধীরে নতুন করে বিশ্বাস গড়ে উঠতে শুরু করল। অভি আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সবসময়, আর আমি তার উপর ভরসা রেখে নতুন পরিকল্পনা করলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমরা সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কিছু ছোট ছোট ব্যবসায় হাত দেওয়া যাক, যাতে আর্থিকভাবে স্বাধীন হওয়া যায়। এটি আমাদের সম্পর্ককে আরও মজবুত করল এবং আমাদের মনোবলকে বাড়িয়ে দিল। এই পরিবর্তন আমাদের জীবনে নতুন এক আশার আলো নিয়ে এলো। জীবন যতই কঠিন হোক, ভালোবাসা আর বিশ্বাসের শক্তিতে সবকিছু পার করা সম্ভব। আমাদের এই যাত্রায় আমরা নতুন করে শিখলাম, যুদ্ধ যতই বড় হোক, জয় আমাদেরই হবে। জীবনের অসংখ্য বাধার মাঝে আমাদের সম্পর্কের বন্ধন আরও মজবুত হতে লাগল। অভি ও আমি বুঝতে পারছিলাম, একাকিত্বে হার মানা নয়, একসঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়াই আমাদের জয় নিশ্চিত করবে। পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে দাঁড়ায়, তখন নতুন শক্তি পাওয়া যায়। বিশেষ করে আমাদের সন্তানদের ভালো থাকাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। প্রতিদিন আমরা ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করতাম, যাতে আমাদের পরিবারের প্রতিটি সদস্য শান্তি ও ভালোবাসায় ভরে ওঠে। সামাজিক চাপে মনোবল হারানো সহজ হলেও আমরা তা করিনি। অভির সাথে আমার সম্পর্ক আরও দৃঢ় হল যখন আমরা একে অপরের অনুভূতিকে বুঝতে শিখলাম। পরিবারকে রক্ষা করা, সন্তানের ভবিষ্যৎ গড়া আর নিজের সম্মান বজায় রাখা আমাদের যৌথ লক্ষ্য হয়ে দাঁড়াল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সব কঠিন মুহূর্ত একসাথে পার করে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ব, যেখানে ভালোবাসা আর বিশ্বাসের বিজয় হবে। জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে, যেগুলো আমাদের ধৈর্য আর সাহস পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আমাদের পরিবারের সুখশান্তির মাঝে হঠাৎ করে এলো এক নতুন চ্যালেঞ্জ। অভির অফিসে একটা বড় সমস্যা দেখা দিল, যা আমাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করল। এমন পরিস্থিতিতে আমাদের পরিবারকে শক্ত হয়ে একসাথে থাকার প্রয়োজন ছিল। আমরা বুঝতে পারলাম, শুধু ভালোবাসা নয়, বাস্তব সমস্যাগুলো মোকাবিলার জন্যও আমাদের একে অপরকে সমর্থন করতে হবে। অভি ও আমি একসঙ্গে বসে পরিকল্পনা করলাম কিভাবে এই সংকট কাটিয়ে উঠব। আমরা ছোট ছোট উপায়ে খরচ কমাতে শুরু করলাম, আর সন্তানদের পড়াশোনা ও মানসিক যত্নে বেশি মনোযোগ দিলাম। যদিও পরিস্থিতি কঠিন, তবু আমরা হার মানিনি। আমরা নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করলাম এবং প্রতিজ্ঞা করলাম, যে কোনো সমস্যা হলেও পরিবারের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে সরে যাব না। এই সংকট আমাদের জীবনে নতুন এক ধৈর্য আর শক্তির জন্ম দিল। কঠিন সময় পার করতে পারলে শক্তি আরও বৃদ্ধি পায়, আমাদের জীবনে এই কথাটি সত্যি প্রমাণিত হল। অভি ও আমি একসঙ্গে বসে নতুন কাজের পরিকল্পনা করলাম, যা আমাদের আর্থিক পরিস্থিতি উন্নত করবে। ছোট ছোট উদ্যোগ নিয়ে শুরু করলাম আমরা, যেখানে আমরা দুজনেই পুরোপুরি মনোযোগ দিয়েছিলাম। পরিবারের সদস্যরাও আমাদের পাশে ছিল, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। সন্তানদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করতেই আমরা কড়া পরিশ্রম চালিয়ে গেলাম। সেই সঙ্গে আমরা আমাদের পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য সচেষ্ট ছিলাম। প্রতিদিনের ছোট ছোট সময়ে আমরা একে অপরের কথা শুনতাম, নিজেদের মনের কথা ভাগ করে নিতাম। কঠিন সময় কাটিয়ে ওঠার এই অভিজ্ঞতা আমাদের জীবনকে নতুন অর্থ দিয়েছিল।
আমরা বিশ্বাস করতাম যতই ঝড় বয়ে যাক না কেন একসঙ্গে থাকলেই সব সমস্যা সহজ হয়ে যাবে। একদিন পুরনো এক বন্ধুর হঠাৎ ফোন এলো, যার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব ছিল। সে কলকাতায় ফিরেছে এবং দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে একটু দ্বিধা হলো, কারণ অতীতের স্মৃতিগুলো মাঝে মাঝে ভালোমন্দ মিলিয়ে মিশে থাকে। তবে অভির পরামর্শে আমি সেই বন্ধুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম, কারণ পুরনো সম্পর্ক কখনো কখনো জীবনে নতুন দিশা দেখাতে পারে। বন্ধুর সঙ্গে দেখা হয়ে অনেক স্মৃতি তাজা হলো, আর আমরা কথা বললাম জীবনের নানা বিষয় নিয়ে। তবে এই দেখা আমাদের জীবনে নতুন কিছু চ্যালেঞ্জও নিয়ে এলো, কারণ সে আমার ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন তুলল যা ভাবতে বাধ্য করল। আমি বুঝলাম অতীতের বন্ধুত্বের ফেরত নিয়ে শুধু সুখী নয়, কখনো কখনো কিছু ঝামেলাও আসতে পারে। এভাবেই নতুন অধ্যায় শুরু হলো, যেখানে আমাদের আরও ধৈর্য আর বুদ্ধিমত্তা প্রয়োজন হবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর আমার মনের মধ্যে নানা চিন্তা ভাবনা উদয় হল। অতীতের কিছু ভুল বুঝাবুঝি আবার জীবনে নতুন প্রশ্ন ও দুশ্চিন্তা নিয়ে এসেছে। অভি এই পরিস্থিতিতে আমার সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়াল। সে বলল, অতীত ভুলে সামনের দিকে তাকানোই আমাদের ভালো থাকার একমাত্র পথ। আমরা দুজনে মিলে ঠিক করলাম পারিবারিক সুখ আর সন্তানের ভবিষ্যতের জন্য অতীতের ছায়া কাটিয়ে উঠতে হবে। তবে এসব নতুন চিন্তা ও মানসিক চাপের মধ্যে আমাদের সংসারে সামান্য দূরত্ব দেখা দিল। সন্তানদের প্রতি মনোযোগ আরও বাড়িয়ে আমরা পারিবারিক বন্ধন মজবুত করার চেষ্টা করলাম। অভি ও আমি একে অপরের পাশে থেকে পরিস্থিতির মোকাবিলা করলাম। বুঝলাম ভালোবাসার জন্য কখনো কখনো ধৈর্য, বোঝাপড়া আর একাত্মতা ছাড়া কোনো কিছুই যথেষ্ট নয়। আমাদের জীবনে যখন সবকিছু একটু অন্ধকার মনে হচ্ছিল, ঠিক তখনই আমরা নতুন এক সিদ্ধান্তের দিকে এগোতে শুরু করলাম। পরিবারকে একত্রিত রেখে সন্তানের জন্য ভালো পরিবেশ গড়ে তোলার জন্য আমরা দুজনেই দৃঢ়প্রতিজ্ঞ হলাম। অভির প্রেরণায় আমি নিজেকে আরও শক্তিশালী করে তুলি, আর অভি তার সমস্ত চেষ্টায় সংসারের দায়িত্ব নিতে থাকে। ছোট ছোট পদক্ষেপে আমরা বুঝতে শুরু করি জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছে তাতে শুধু ধৈর্য আর ভালোবাসাই আমাদের পথপ্রদর্শক হতে পারে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা নতুন করে চিন্তাভাবনা শুরু করলাম। সঠিক শিক্ষা ও মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে আমরা তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একসঙ্গে বসে পরিকল্পনা করলাম কিভাবে আমাদের ছোট সংসারকে সুখের আলোয় আলোকিত করা যায়। এই পথচলায় আমরা বুঝলাম ভালোবাসা শুধু অনুভূতি নয়, সেটা ত্যাগ আর দায়িত্বের মধ্য দিয়েও গড়ে ওঠে। সপ্তাহের পর সপ্তাহ ধরে আমরা পরিবারকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা চালালাম। সন্তানের আচরণে পরিবর্তন দেখতে পেয়ে আমরা সাহস পেলাম, কিন্তু জীবনের পরীক্ষাগুলো শেষ হয়নি। একদিন ছেলে এমন একটি ভুলের পথে চলতে চাইল, যা আমাদের জন্য গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়াল। আমরা বুঝলাম আমাদের মতো ভুল আমাদের সন্তানদের হতে দেওয়া যাবে না। অভি ও আমি একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম আমাদের উচিত হবে পেশাদার কাউন্সেলিং নেওয়া এবং সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা। এই কঠিন সময়ে আমরা শিখলাম জীবনের সবচেয়ে বড় শক্তি হল একে অপরের পাশে থাকা এবং কোনো সমস্যার মুখোমুখি হতেও ভয় না পাওয়া। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যার জন্য জীবনের অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়। আমার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমার জীবনে অনেক বড় একটা ত্যাগ স্বীকার করতে হয়েছিল। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু দুজনের ভালোবাসার মধ্যে বন্ধু বা বান্ধব নামক তৃতীয় পক্ষ মাঝে মাঝে আমাদের জীবনকে এমনভাবে জটিল করে তুলে যার জন্য জীবনের কঠিন মুহূর্ত পার করতে হয়, যা হয়েছিল আমাদের জীবনে। সুতরাং বন্ধুরা, তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক তোমরা তোমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবা। তাহলে আমার মতো জীবনে এত বড় সমস্যায় পড়তে হবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।